আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা সবাই আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছো এবং ভালো আছো। ইবিডি তাদের সকল কমিটমেন্টের সাথে অলওয়েজ কখনো আপোষ করে না। সো ইবিডি যেহেতু বলেছিল তোমাদের ক্লাস নিবে, ক্লাস করব। তোমরা জানো যে জুওলজি 7 এবং জুওলজি কিন্তু কত 11, এই দুইটা অধ্যায়ের উপর আজকে কিন্তু ক্লাস হবে একদম অনশর্ট। যে ক্লাসগুলো তুমি করলে তোমার হচ্ছে মোটামুটি যে প্রশ্নগুলো এই অধ্যায় থেকে আসে সেই প্রশ্নগুলো তুমি অনেক সহজে কিন্তু ইন্টারমিডিয়েট পরীক্ষায় অ্যান্সার করতে পারবা ইনশাল্লাহ। ওকে, সো প্রথমে আমরা এই অধ্যায় শুরু করতেছি। 7 এবং 11 আমরা পড়বো আজকে। জানো তোমরা এখন আমাদের চলছে জুওলজি ফেজ। আমরা জুওলজির অলরেডি 3টা 4টা অধ্যায় পড়ে ফেলেছি, আর 3টা অধ্যায় রয়েছে। আজকে 2টা পড়বো এবং নেক্সট দিন 2টা পড়বো। 4টা অধ্যায় রয়েছে। পড়লে আমাদের জুওলজি ফেজ কিন্তু শেষ হয়ে যাবে, তারপর আমরা বোটানি ফেজ শুরু করবো। সো জুওলজি ফেজ কিন্তু আমরা মাত্র 4টা ক্লাসে শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। বোটানিও কিন্তু 4টা ক্লাসেই বা 3টা ক্লাসেই আমরা শেষ করে দেওয়ার কিন্তু চেষ্টা করব। আজকে পড়বো কোনটা কোনটা? আজকে আমরা পড়বো হচ্ছে জুওলজি 7 এবং জুওলজি হচ্ছে 11। জুওলজি 7 এবং জুওলজি হচ্ছে 11। হ্যাঁ, সো আমি যেটা করব তোমাদের জন্য সেটা হচ্ছে প্রথমে জুওলজি 11টা করে ফেলবো, কারণ 11তে হচ্ছে বেশি আমি যেটাকে বলি বায়োলজির ম্যাথমেটিক্যাল টার্মস বেশি। সো এটা তোমাদের একটু পড়তেও মজা লাগবে, বুঝলে খুব ইজিলি তোমরা বুঝতে পারবা। সো আমরা প্রথমে হচ্ছে জুওলজি 11 যেটা জিন তত্ত্ব এবং বিবর্তন, এই অধ্যায়টা পড়বো। কি বলো? জিন তত্ত্ব এবং বিবর্তন। জিন তত্ত্ব এবং বিবর্তন এই অধ্যায়টা কিন্তু আমরা পড়বো। তো আমাদের এই অধ্যায়ে যে টপিকগুলো সবচেয়ে বেশি পড়া লাগবে সেই টপিকগুলো সম্পর্কে আমি তোমাদেরকে একটু আইডিয়া দিয়ে দিই। এই অধ্যায়ে তোমরা পড়বা মেন্ডেলের প্রথম সূত্র, মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম, মেন্ডেলের দ্বিতীয় সূত্র, মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। এরপরে তোমরা এই অধ্যায় থেকে পড়বা হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, আরএইচ ফ্যাক্টর জনিত সৃষ্ট সমস্যা, এ বি ও ব্লাড গ্রুপ। এই যে টপিকগুলো আমি তোমাদেরকে বললাম, মেন্ডেলের প্রথম সূত্র, প্রথম সূত্রের ব্যতিক্রম, মেন্ডেলের দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, পলিজেনিক ইনহেরিটেন্স, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার এবং তোমার আরএইচ ফ্যাক্টর, এবিও ব্লাড গ্রুপ, এইগুলো যদি তুমি পড়ে ফেলতে পারো তাহলে এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো তোমরা কিন্তু অনেক সহজে অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, চলো আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে আমার খুবই প্রিয় একটা টপিক, যেটা পরীক্ষায় প্রায়ই প্রশ্ন আসে, সেক্স লিঙ্ক। কাউকে একটা মাছ না দিয়ে তাকে মাছ ধরা শেখাই দেওয়া উচিত। তোমাকে একটা মাছ দিলেও একটা মাছ তুমি খাইতে পারবা, বাট যদি তোমাকে মাছ ধরা শেখাই দেই তুমি সারা জীবন খাইতে পারবা। তো আমি তোমাকে এখন এমন একটা ভাবে এমন একটা জিনিস তোমাদেরকে শেখাবো, এমন একটা ওয়েতে শেখাবো যে একটা করে দিব তুমি সবগুলা করতে পারবা ইনশাল্লাহ। ক্লিয়ার? ওকে, তো চলো আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে আমার খুবই প্রিয় একটা টপিক, যেটা পরীক্ষায় প্রায়ই প্রশ্ন আসে, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। হ্যাঁ, সেক্স লিঙ্কড ডিসঅর্ডার, এটা দিয়ে কিন্তু প্রায় ইন্টারমিডিয়েট বলো, ঢাকা ইউনিভার্সিটি বলো, এখান দিয়ে প্রশ্ন আসে। প্রথম কথা হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার আমাদের বইয়ে কি কি আলোচনা করা আছে। প্রথমটা হচ্ছে হিমোফিলিয়া, তারপরটা হচ্ছে লাল সবুজ বর্ণান্ধতা, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে কালার ব্লাইন্ডনেস, এবং তারপরে যেটা আছে সেটা হচ্ছে ডুশেনি মাস্কুলার ডিস্ট্রফি। তো মজার ব্যাপার হচ্ছে এই যে 3টা আমরা পড়বো সেটা হচ্ছে কি কি বলো? হিমোফিলিয়া, লাল সবুজ বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস। আমি আবারও বলতেছি, হিমোফিলিয়া, লাল সবুজ বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস এবং ডুশেনি মাস্কুলার ডিস্ট্রফি। এই প্রত্যেকটার মধ্যে কিন্তু 4টা করে টাইপ আছে। কয়টা করে টাইপ আছে? 4টা। তোমাদেরকে 4টা করে অঙ্ক, আমি অঙ্ক বলতেছি কারণ একটু পরে বুঝতে পারবা, 4টা করে অঙ্ক আসতে পারে। এবং মজার ব্যাপার হচ্ছে তোমরা যদি যে কোনো একটা শেখো, ধরো আমি হিমোফিলিয়ার 4টার মধ্যে যে কোনো একটা শেখালাম, তুমি বাকি যে 4টা 12টা, টোটাল 12টা রয়েছে, তুমি করতে পারবা। কেন? এই জিনিসগুলোর মজাই আসলে এরকম যে একটা তুমি শিখবা, অনেকগুলা তুমি করতে পারবা। কেমনে? আমি তোমাদেরকে দেখাই দিই, খেয়াল করো। তো আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে হিমোফিলিয়া। আমরা প্রথমে কোনটা করবো? আমরা প্রথমে করবো হচ্ছে হিমোফিলিয়া। খেয়াল করো, হিমোফিলিয়া কি জিনিস তোমরা সবাই জানো। হিমো মানে হচ্ছে রক্ত, আর ফিলিয়া থেকে মনে রাখবো ফেলিয়া, মনে রাখবা এটা যে রক্ত ফেলতেই থাকে, মানে কেটে যাবে তোমার, কিন্তু তোমার রক্ত জমাট বাঁধা বন্ধ হবে না। কেটে যাবে কিন্তু রক্ত বের হওয়া বন্ধ হবে না, মানে রক্ত জমাট বাঁধবে না। এটাকে আমরা বলছি হিমোফিলিয়া। কেন এটা হিমোফিলিয়া হয় তোমরা সবাই জানো যে আমাদের যে 13টা ক্লটিং ফ্যাক্টর রয়েছে, এই 13টা ক্লটিং ফ্যাক্টরের মধ্যে 8 নাম্বার এবং 9 নাম্বার ক্লটিং ফ্যাক্টর। 8 নাম্বারটার নাম অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, আর 9 নাম্বার ফ্যাক্টরের নাম হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর। এই দুটো ফ্যাক্টর যদি অনুপস্থিত থাকে তাহলে হিমোফিলিয়া হয়। যদি 8 নাম্বার ফ্যাক্টর অনুপস্থিত থাকে, বাট অর্থাৎ অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর অনুপস্থিত থাকে, তাহলে হিমোফিলিয়া এ হয়। আর যদি 9 নাম্বার ফ্যাক্টর অর্থাৎ ক্রিসমাস ফ্যাক্টর অনুপস্থিত থাকে তাহলে হিমোফিলিয়া বি হয়। তো মনে রাখবো, সহজ। তো আলটিমেট কথা সেটা না, এখান দিয়ে পরীক্ষায় ম্যাথ টাইপের যে জিনিসটা আসে সেটা আমি তোমাদেরকে এখন শেখাবো। খেয়াল করো কিভাবে ম্যাথ টাইপের জিনিসটা আসে। দেখো, ধরো সবাই মনে রাখবা
যে ধর একজন স্বাভাবিক পুরুষ আমার মতো আলহামদুলিল্লাহ, যার এই হিমোফিলিয়ার প্রবলেম নাই আল্লাহর হস্তে। তো এই যে স্বাভাবিক পুরুষ, এর জিনোটাইপ কেমন তোমরা সবাই জানো। পুরুষ মানে হয় XY, পুরুষ মানে কি হয় XY, এবং স্বাভাবিক তার মানে আমি ধরলাম ক্যাপিটাল। হ্যাঁ, ক্যাপিটাল এইচটাকে আমরা পজিটিভ ধরতেছি। পজিটিভ মানে কি, বড় যেটা সেটা পজিটিভ। আচ্ছা, এখন যদি আমি তোমাকে বলি যে আপু মানে কি বলতো? আপু মানে হচ্ছে আক্রান্ত পুরুষ। তাহলে আপু মানে কি? আক্রান্ত পুরুষ। হ্যাঁ, আমি মজা করে এটাকে কি বলি? আপু। তাহলে আক্রান্ত যে পুরুষ আছে এদের জিনোটাইপ তাহলে কেমন হবে? X ছোট হাতের HY। মনে রাখবা, স্মল দিয়ে আমরা নেগেটিভ বোঝাচ্ছি। সো যেটা হিমোফিলিয়ার জিন বহন করে সেটা ছোট হাতের H দিব, আর যেটা হিমোফিলিয়ার জিন বহন করে না একদম নর্মাল যেটা, সেটাকে আমরা বড় হাতের H দিব। ক্লিয়ার? এখন তাহলে খেয়াল করে দেখো তো, যে স্বাভাবিক মহিলা আর কি, স্বাভাবিক মহিলা যে, সেই স্বাভাবিক মহিলার জিনোটাইপ কেমন? মহিলা মানে দুইটাই থাকে X, আর স্বাভাবিক মানে দুইটাই থাকবে ক্যাপিটাল H। ক্লিয়ার? তাহলে বলতো যদি আক্রান্ত মহিলা হয়, মানে মানে কি আক্রান্ত মহিলা, তাহলে আক্রান্ত মহিলার ক্ষেত্রে কি হবে? দুইটাই তো অবশ্যই X থাকবে, এবং দুইটাই কি হবে? ছোট হাতের H হবে। আর তোমরা সবাই জানো এই সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের ক্ষেত্রে পুরুষরা কখনো বাহক হতে পারে না, শুধুমাত্র মহিলারা বাহক হতে পারে। তাহলে মহিলারা যেহেতু বাহক হতে পারে, তাহলে আমরা বলতে পারি বাহক মহিলা হয়, বাহক পুরুষ কিন্তু হয় না। কেন আমি একটু পরে তোমাদেরকে বলে দিচ্ছি। তো বাহক মহিলা হতে গেলে কি হতে হবে? মহিলা মানে অবশ্যই দুইটা X, সেই দুইটা X এর মধ্যে অবশ্যই একটা হতে হবে সুস্থ এবং একটা হতে হবে আক্রান্ত। কারণ একটা হবে ভালো, একটা হবে খারাপ। এই দুইটা যদি মেনটেন করতে পারো তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে বাহক মহিলা। তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, ভাই কেন সেক্স লিঙ্ক ডিসঅর্ডার পুরুষদের হয় না? তার উত্তরটা হচ্ছে আমরা কি পড়তেছি? আমরা পড়তেছি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। আর তোমরা সবাই মনে রাখবা এই সেক্স লিঙ্কড ডিসঅর্ডারকে সেক্সের লাস্টে আছে এক্স লিঙ্কড ডিসঅর্ডারও বলা হয়। সেক্স লিঙ্ক ডিসঅর্ডারকে এক্স লিঙ্ক ডিসঅর্ডারও বলা হয়। কেন এটাকে এক্স লিঙ্ক ডিসঅর্ডারও বলা হয়? কারণ এইটা এক্স ক্রোমোজোমের মাধ্যমে ছড়ায়, ওই ক্রোমোজোমের মাধ্যমে ছড়ায় না। যেহেতু এক্স ক্রোমোজোমের মাধ্যমে ছড়ায়, ওই ক্রোমোজোমের মাধ্যমে ছড়ায় না, এই জন্য খেয়াল করে দেখো তো, বাহক হতে গেলে একটা স্বাভাবিক হতে হবে, একটা আক্রান্ত হতে হবে। পুরুষের কি দুইটা এক্স ক্রোমোজোম আছে? পুরুষের দুইটা এক্স ক্রোমোজোম নাই। পুরুষের এক্স ক্রোমোজোম আছেই কয়টা? একটা। তাহলে ও যদি একটা সুস্থ হয়, বড় হাতের H হয়, তাহলে সুস্থ হয়ে যাবে। ও যদি একটা ছোট হাতের H হয়, আক্রান্ত হয়, ও আক্রান্ত হয়ে যাবে। ও একটা সুস্থ X, একটা আক্রান্ত S পসিবল না, যার কারণে কিন্তু ও কখনো বাহক হতে পারবে না। তাহলে সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের বেলায় পুরুষ কখনো বাহক হতে পারে না। সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের বেলায় পুরুষ কখনো বাহক হতে পারে না। অলওয়েজ কারা বাহক হয়? স্ত্রীরা বাহক হয়। এখন তোমাদেরকে যে আমি শেখালাম যে এইখানে একটা ম্যাথ করলে সবগুলা ম্যাথ পারা যায়, এখানে রকেট সায়েন্স না। একটা ম্যাথ শেখাবো, তুমি সবগুলা ম্যাথ পারবা, বলছি মানে পারবা ইনশাআল্লাহ। কিভাবে খেয়াল করে দেখো, তুমি এইগুলা জানো। ধরো তোমাদেরকে আমি এখন প্রশ্ন করলাম যে একজন, তোমাকে আমি ধরো এখন প্রশ্ন করলাম যে একজন বাহক হতে পারে না। অলওয়েজ কারা বাহক হয়? স্ত্রীরা বাহক হয়। এখন তোমাদেরকে যে আমি শেখালাম যে এইখানে একটা ম্যাথ করলে সবগুলা ম্যাথ পারা যায়, এখানে রকেট সায়েন্স না। একটা ম্যাথ শেখাবো, তুমি সবগুলা ম্যাথ পারবা, বলছি মানে পারবা ইনশাআল্লাহ। কিভাবে খেয়াল করে দেখো, তুমি এইগুলা জানো। ধরো তোমাদেরকে আমি এখন প্রশ্ন করলাম যে একজন, তোমাকে আমি ধরো এখন প্রশ্ন করলাম যে একজন স্বাভাবিক পুরুষের সাথে বাহক মহিলার বিয়ে দিলে কি হবে? দেখো, একজন স্বাভাবিক পুরুষের সাথে, আমরা স্বাভাবিক পুরুষ তার সাথে কার বিয়ে দিলাম? বিয়ে মানে মনে রাখবা ক্রস। আমি মনে রাখতাম ক্রস মানে কি, বিয়ে করতে মানে জীবন ক্রস, ওর জীবন শেষ। তাহলে বিয়ে দিলাম আমরা কার? বাহক মহিলার। তোমাদেরকে একটা মজার কথা বলি, আমরা এই যে বাহক মহিলা, সে বাহক যে মহিলা তার মধ্যে কিন্তু এই রোগ থাকে না। কেন আমি বাহককে আমি বলতেছি? কারণ বাহক যে মহিলা তার মধ্যে এই রোগটা থাকে না, সে হয় কি স্বাভাবিক। তাহলে যে বাহক, সে বাহক কিন্তু কখনো আক্রান্ত হয় না বাবারা। বাহক কি হয়? বাহক হয় স্বাভাবিক, মানে সে দিব্যি সুস্থ ভাবে ঘুরে বেড়ায়, তার মধ্যে কোনো রোগ নাই। বাট তার সাথে যখনই তুমি একটা সুস্থ স্বাভাবিক ছেলের বিয়ে দিবা, তার জীবনে না, তার বাচ্চা কাচ্চার জীবনে সমস্যা নেমে আসবে। এবং বাচ্চা কাচ্চার জীবনে, কাদের বাচ্চা কাচ্চার জীবনে সমস্যা নেমে আসবে? ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা? বাপ যেমন ছেলে, যদি বাচ্চা হয় ছেলে, ওর জীবনে সমস্যা হবে। মেয়ে হবে কেমন? হয় সুস্থ, নাহলে মায়ের মতো শয়তান। শয়তান বলা যাবে না, মানে বাহক। কেন বাহক বললাম, শয়তান বললাম? কারণ ও কিন্তু এই রোগটা নিয়ে ঘুরে বেড়ায়, বাট ওর কিন্তু কোনো সমস্যা হয় না, সে কিন্তু স্বাভাবিক হয়। ক্লিয়ার আমার কথা? এখন দেখা যেটা বলতেছি, স্বাভাবিক পুরুষ মানে তোমরা আমাকে বলে দাও এর জিনোটাইপ কেমন? এক্স বড় হাতের H, ওই।
বাহক মহিলা মানে তার জিনোটাইপ কেমন, এক্স বড় হাতের এইচ, এক্স ছোট হাতের এইচ। এটা তো একটু আগে তোমাদেরকে আমি শিখিয়ে ফেলেছি। স্বাভাবিক মানে এক্স বড় হাতের এইচ অয়, বাহক মানে এক্স বড় হাতের এইচ, এক্স ছোট হাতের এইচ। ক্লিয়ার আমার কথা? এখন খেয়াল করে দেখো তো, আমরা এখন জাস্ট কি করব, আমরা এখন জাস্ট এই যে দুইটাকে গোল্লা গোল্লা দিব। মানে দেখো এক্স বড় হাতের এইচ অয় দিলাম, সরি এক্স বড় হাতের এইচ দিলাম, এরপর আমরা অয় দিলাম, জাস্ট এই দুইটাকে গোল্লা গোল্লা দিলাম। অন্যদিকে দেখো আমরা কি করতেছি, এক্স বড় হাতের এইচ, এক্স ছোট হাতের এইচ, এটাকে আমরা গোল্লা গোল্লা দিচ্ছি। এই গোল্লা গোল্লা দেওয়া মানে আসলে গ্যামিট সৃষ্টি করা। তোমরা সবাই জানো যে উপরে যেটা তোমরা দেখতেছো এটা হচ্ছে ওর ফিনোটাইপ। এটা হচ্ছে কি টাইপ, ফিনোটাইপ। হ্যাঁ, ফিনোটাইপ। এই যে তোমরা দেখতেছো এটা হচ্ছে ওর জিনোটাইপ। ফিনোটাইপ কি জিনোটাইপ কি বোঝাবো ইনশাআল্লাহ পরে। আর এই যে তোমরা দেখতেছো এটা হচ্ছে ওর গ্যামেট, বা আমরা গ্যামেট যাই বলি না কেন। ক্লিয়ার আমার কথা? এখন দেখো যেটা বলতেছি, জাস্ট কি করলাম, যেটা লিখছিলাম ওটা গোল্লা গোল্লা দিলাম। এখন দেখো মনে মনে ধরে নিবা এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। পরীক্ষা খাতায় লিখবা না, মনে মনে ধরে নিবা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। ক্রস ঘটানোর সিস্টেম কি? ক্রস ঘটানোর সিস্টেম হচ্ছে প্রথমে 1 এর সাথে 3, 1 এর সাথে 4, 1 3 1 4 2 3 2 4, 1 3 1 4 2 3 2 4। মানে 1 এর সাথে প্রথমে 3 কে ক্রস ঘটাবা, এরপর 1 এর সাথে 4 কে, 2 এর সাথে 3 কে, 2 এর সাথে 4 কে। ক্লিয়ার? 1 3 1 4 2 3 2 4। কত কত বলো? 1 3 1 4 2 3 2 4। তাহলে 1 এর সাথে যদি আমি 3 কে ক্রস ঘটায় দেই তাহলে কি হবে, এক্স বড় হাতের এইচ, এক্স বড় হাতের এইচ হবে। 1 এর সাথে 4 কে ক্রস ঘটালে কি হবে দেখো, এক্স বড় হাতের এইচ, এক্স ছোট হাতের এইচ হবে। 2 এর সাথে 3 কে ক্রস ঘটালে কি হবে দেখো, এক্স বড় হাতের এইচ অয় হবে। এবং 2 এর সাথে 4 কে ক্রস ঘটালে কি হবে, এক্স ছোট হাতের এইচ অয় হবে। এবার খেয়াল করে দেখো তোমরা সবাই, এই যে প্রথম যে মহিলাটা বের হলো এটা কিন্তু স্বাভাবিক মহিলা। আমরা সংক্ষেপে লিখলাম শাম। শাম মানে কি? শাম মানে স্বাভাবিক মহিলা। এটা দেখো কি বাহক, একটা ভালো একটা খারাপ। বাহক মহিলা, তাহলে এটা বাম। বাহক মহিলা মানে কি? এটা বাম। এটা দেখো স্বাভাবিক আছে এবং এটা অবশ্যই এক্স ওয়াই মানে পুরুষ, তাহলে এটা স্বাভাবিক পুরুষ মানে সাপু, স্বাভাবিক পুরুষ। আর এটা দেখো একটা আক্রান্ত আছে, তাহলে আক্রান্ত পুরুষ মানে আপু। এখন তোমরা খেয়াল করে দেখো, এই যেগুলো তোমাদেরকে শেখালাম, একজন স্বাভাবিক পুরুষের সাথে আমরা বাহক মহিলার বিয়ে দিয়েছিলাম। আর তোমরা সবাই জানো বাহক মহিলা নিজে কিন্তু স্বাভাবিক হয়। তাহলে বাহক মহিলা নিজে কিন্তু কি হয়, বাহক কিন্তু নিজে কিন্তু স্বাভাবিক হয়। যেন আমরা বলি স্বাভাবিক কিন্তু বাহক। তাহলে একজন স্বাভাবিক পুরুষের সাথে দেখতে কাইন্ড অফ আমরা একটা বাহক মহিলা, আমরা স্বাভাবিক মহিলারই বিয়ে দিলাম। মানে সে কিন্তু বাহক, কিন্তু সে স্বাভাবিক, তো তার কোনো রোগ নাই। তো তার বাচ্চা কাচ্চার মধ্যে দেখো 4টা বাচ্চা যদি হলো, তাহলে একটা বাচ্চা কিন্তু হয়ে গেল কি আক্রান্ত। কোন বাচ্চাটা? পুরুষ বাচ্চাটা। আর মেয়ে দেখো 2টা হলো, একটা হলো স্বাভাবিক, একটা হলো বাহক। ক্লিয়ার আমার কথা? এখন যাই হোক, একটু আগে যে বললাম যে এটার ক্ষেত্রে আসলে মেয়েরা দায়ী, বাট খেয়াল করে দেখো আসলে মেয়েরা কেন দায়ী, এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা। এটা মেয়ে কি আর ইচ্ছা করে এটা নিয়ে জন্মগ্রহণ করে না। বাট এটা সত্যি কথা, যদি তুমি এমনি আপেক্ষিক ভাবে চিন্তা করো তাহলে অবশ্যই মেয়েদের মাধ্যমে এই রোগটা ছড়ায়, কারণ মেয়েরা বাহক হয়, বাট তাদের এই রোগটা আসলে হয় না, খুবই কম ক্ষেত্রে হয়। তোমাদেরকে দেখো আমি এই যে একটা করিয়ে দিলাম, এখন যদি তোমাদেরকে আমি বলি স্বাভাবিক পুরুষের সাথে আক্রান্ত মহিলার ক্রস ঘটাও, তুমি পারবা? তোমাকে যদি আমি বলি আক্রান্ত পুরুষের সাথে স্বাভাবিক মহিলার ক্রস ঘটাও, তুমি পারবা? তোমাকে আমি যদি বলি আক্রান্ত পুরুষের সাথে বাহক মহিলার ক্রস ঘটাও, তাও তুমি পারবা। তাহলে কয়টা করে টাইপ হলো? 4টা। স্বাভাবিক পুরুষ, বাহক মহিলা, স্বাভাবিক পুরুষ, আক্রান্ত মহিলা, আক্রান্ত পুরুষ, স্বাভাবিক মহিলা, আক্রান্ত পুরুষ, বাহক মহিলা। আমি একটা শিখাই দিলাম, তুমি সবগুলাই করতে পারবা। জাস্ট এইগুলা ধরে 1 3 1 4 2 3 2 4। পুরুষের সাথে আক্রান্ত মহিলার ক্রস ঘটাও, তুমি পারবা? তোমাকে যদি আমি বলি আক্রান্ত পুরুষের সাথে স্বাভাবিক মহিলার ক্রস ঘটাও, তুমি পারবা? তোমাকে আমি যদি বলি আক্রান্ত পুরুষের সাথে বাহক মহিলার ক্রস ঘটাও, তাও তুমি পারবা। তাহলে কয়টা করে টাইপ হলো? 4টা। স্বাভাবিক পুরুষ, বাহক মহিলা, স্বাভাবিক পুরুষ, আক্রান্ত মহিলা, আক্রান্ত পুরুষ, স্বাভাবিক মহিলা, আক্রান্ত পুরুষ, বাহক মহিলা। আমি একটা শিখাই দিলাম, তুমি সবগুলাই করতে পারবা। জাস্ট এইগুলা ধরে 1 3 1 4 2 3 2 4। আশা করি তুমি বুঝতে পারছো। এখন দেখো তোমাদেরকে আমি যে বললাম যে এইটা পারলে তুমি বাকি যে 2টা লাল সবুজ বর্ণান্ধতা এবং কালার ব্লাইন্ডনেস, যেটা আর কি, আর একটা ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি, এটা পারবা কেন? সেম জিনিস, জাস্ট হিমোফিলিয়ায় আমি বড় হাতের এইচ ধরছি কেন? এইচ ফর হিমোফিলিয়া। বড় হাতের এইচ মানে সুস্থ হিমোফিলিয়া, মানে হিমোফিলিয়া নাই। সুস্থ হিমোফিলিয়া বললাম মানে বুঝতে পারছো হিমোফিলিয়া নাই। আরটা হচ্ছে আক্রান্ত, স্মলটাকে আমরা নেগেটিভ ধরে আক্রান্ত বললাম। তাহলে কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতার ক্ষেত্রে আমরা কি ধরবো? আমরা সি ধরবো, কারণ সিতে হয় কালার ব্লাইন্ডনেস। তাহলে বড় হাতের সিতে আমরা ধরবো সুস্থ, ছোট হাতের সিতে ধরবো আক্রান্ত, বাকি সব সেম। খালি দেখো এইচ এর জায়গায় তোমরা কি দিবা? তখন দিবা হচ্ছে এক্স বড় হাতের সি অয়। এখানে কি দিবা বলো? এক্স ছোট হাতের সি অয়। মানে সব সেম জিনিস,
সেম জিনিস, জাস্ট কালার ব্লাইন্ডনেস এর ক্ষেত্রে তুমি একটা অক্ষর ধরবা আর হিমোফিলিয়ার ক্ষেত্রে আরেকটা অক্ষর ধরবা, ডুশেনি মাসকুলার ডিস্ট্রফির ক্ষেত্রে আরেকটা অক্ষর ধরবা। তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে বই থেকে শুধু ওই অক্ষর ধরাটা শেখা, বই থেকে ওই কি ধরাটা শেখা, বই থেকে ওই অক্ষর ধরাটা কিন্তু শেখা। ওয়ালাইকুম আসসালাম মেহরাজ আলীকে ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সামিন বলেছে ভাই আমি তো পড়াশোনার সাথে থাকতেই চাচ্ছি, পড়াশোনা আমার সাথে থাকতে চায় না। তোমার সাথে পড়াশোনা এবং কোনো নারী ভবিষ্যতে তোমার যে বউ হবে সেও থাকতে চাইবে না, এর অনেক কারণ রয়েছে, সেই কারণটি আমরা আজকে বর্ণনা না করি। এমনি সজীব ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো তুমি? সো যারা যারা জয়েন করে ফেলেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলো তাহলে পরবর্তী ধাপে চলে যাই। তাহলে তোমাদের এইচডব্লিউ কি? তোমাদের এইচডব্লিউ আমি কি দিলাম? তোমাদের এইচডব্লিউ আমি দিলাম হচ্ছে এই যে তোমাদেরকে শেখালাম একটা টাইপ, এরকম করে তুমি 12টা অঙ্ক করবা বাসায়। কোন 12টা করবা? তুমি কালার ব্লাইন্ডনেসের 4টা করবা, হিমোফিলিয়ার বাকি 3টা করবা, এবং তুমি ডুশেনি মাসকুলার ডিস্ট্রফির 4টা করবা। এবং এই 4টা ক্রস ঘটানোর সিস্টেম কার সাথে কার এটা তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমে মনে রাখবা সাপু মানে স্বাভাবিক পুরুষের সাথে বাহক মহিলা হতে পারে, স্বাভাবিক পুরুষের সাথে আক্রান্ত মহিলা হতে পারে। এবার আসো আক্রান্ত পুরুষের সাথে স্বাভাবিক মহিলা হতে পারে, আক্রান্ত পুরুষের সাথে বাহক মহিলা হতে পারে। এখন তুমি আমাকে বলতে পারো ভাই আরো তো 2টা হতে পারে, সেটা কি কি? এটা হচ্ছে আক্রান্ত পুরুষ আক্রান্ত মহিলা, একটা হচ্ছে বাহক পুরুষ, সরি পুরুষ কখনো বাহক হয়? কি একটা অবস্থা। একটা হচ্ছে স্বাভাবিক পুরুষ এবং স্বাভাবিক মহিলা। বাট তোমাদের এই 2টা করার কেন দরকার নাই? কারণ স্বাভাবিক পুরুষ স্বাভাবিক মহিলা করলে সবগুলোই স্বাভাবিক হবে, আক্রান্ত পুরুষ আক্রান্ত মহিলা করলে সবগুলোই আক্রান্ত হবে, স্বাভাবিক পুরুষ স্বাভাবিক মহিলা করলে সবগুলোই স্বাভাবিক হবে, আক্রান্ত পুরুষ আক্রান্ত মহিলা করলে সবগুলোই আক্রান্ত হবে। তো এই জিনিস আসলে তোমার কিন্তু কি নাই, এই জিনিস তোমার কষ্ট করে করার দরকার নাই। তো এই যে 4টা তোমরা করবা কার কার ক্ষেত্রে? তোমরা এটা করবা হিমোফিলিয়ার ক্ষেত্রে, কালার ব্লাইন্ডনেসের ক্ষেত্রে, ডুশেনি মাসকুলার ডিস্ট্রফির ক্ষেত্রে। সেম প্রত্যেকটা 4টা করে করবা। যে সবগুলো করে আমাকে ইনবক্সে পাঠাবা, আমি তাকে একটা বিশেষ ক্লাস দিব। তো তুমি অলওয়েজ কোনটা হবে এটা তোমাকে ডিসাইড করতে হবে। তুমি একজনকে উপর দিয়ে টেনে তুলতে চাইবা নাকি নিচ দিয়ে টেনে নামাইতে চাইবা? খেয়াল করে দেখো তো, তুমি যদি কাউকে উপর দিয়ে টেনে তুলতে চাও তোমার অবস্থানটা কোথায় হতে হবে? তোমার অবস্থান কিন্তু উপরেই হতে হবে। উপর দিয়ে টেনে তুলতে চাইলে তোমাকে আগে উপরে যেতে হবে, ওই মানসিকতাটা থাকতে হবে। এজন্য কখনো নিচ দিয়ে কাউকে টেনে নামানোর থেকে উপর দিয়ে টেনে তোলা তোমাকে উঠাতে সাহায্য করবে ইনশাআল্লাহ। তো চলো যেখানে বলতেছিলাম, এখন আসো তাহলে আমার সেক্স লিঙ্ক ডিসঅর্ডার পড়া শেষ। সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের পরে আমরা এখন যেটা পড়বো, আমরা সরাসরি মেন্ডেলের সূত্রে চলে যাব। তাহলে মেন্ডেলের কিন্তু 2টা সূত্র রয়েছে, একটা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র এবং আরেকটা হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র। তো আমরা প্রথমে বলবো হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র। মেন্ডেলের প্রথম সূত্রটা কি আমি তোমাদেরকে যদি এখন মুখস্থ বলি তোমরা আমাকে অনেকে গালাগালি দিবা, তাও তোমাদেরকে বলতেছি। সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জননকোষ সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে যায়। যেহেতু এটা পৃথক হয়ে যায় এজন্য এটাকে বলা হয় পৃথকীকরণ সূত্র। আমি জানি তোমরা কেউই বোঝো নাই যারা নতুন ক্লাস করতেছো, সো এই জিনিসটা আমি তোমাদেরকে বুঝাই দিব কি বলছি। আসলে সংকর জীবে যে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জননকোষ সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে যায়, ওই জিনিসটা আমি তোমাদেরকে কিভাবে কি আমি তোমাদেরকে লাইন বাই লাইন কিন্তু ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, লাইন বাই লাইন তোমাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। খেয়াল করে দেখো, যেহেতু এটা পৃথক হয়ে যায় এজন্য এটাকে বলা হয় পৃথকীকরণ সূত্র। আমি জানি তোমরা কেউই বোঝো নাই যারা নতুন ক্লাস করতেছো, সো এই জিনিসটা আমি তোমাদেরকে বুঝাই দিব কি বলছি। আসলে সংকর জীবে যে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জননকোষ সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে যায়, ওই জিনিসটা আমি তোমাদেরকে কিভাবে কি আমি তোমাদেরকে লাইন বাই লাইন কিন্তু ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, লাইন বাই লাইন তোমাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। খেয়াল করে দেখো, মেন্ডেলের সূত্র অনুযায়ী আমি এই সাইডে একটু লিখে আসি জিনিসটা কি কি বলতে চাইছে সে। সংকর জীবে, ধৈর্য ধারণ করে দেখো ইনশাআল্লাহ প্রত্যেকটা শব্দ তুমি বুঝবা। সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো, সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে।
তাহলে সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জননকোষ সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে যায়। ক্লিয়ার? এই যে সংজ্ঞাটা আমাদের কি স্ক্রিনে সবটা দেখা যাচ্ছে স্যার? সব দেখা যাচ্ছে? আলহামদুলিল্লাহ। সো সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের যে ফ্যাক্টর গুলো সেটা মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে কি হয়ে অবস্থান করে, পাশাপাশি অবস্থান করে এবং জননকোষ সৃষ্টির সময় পৃথক হয়ে যায়। জিনিসটা কি খেয়াল করো, ধরো একদম নিগ্রো মানে কি একদম কালো কারোর সাথে আমরা একদম সাদা কারোর বিয়ে দিলাম। এটা মেন্ডেলের প্রথম সূত্র অনুযায়ী আমরা এখন একটা ক্যালকুলেশন করার ট্রাই করব। একদমই নিগ্রো কালো কারোর সাথে একদমই সাদা কারো বিয়ে দিলাম। কালো মানে কি? কালো মানে হচ্ছে বড় হাতের বি। কেন? বি ফর ব্ল্যাক, বি ফর বায়োলজি না কিন্তু এখানে, বি ফর ব্ল্যাক। তাহলে বড় হাতের বি কেন নিয়েছি? তাহলে আমি সাদাকে কি ধরবো? ছোট হাতের বি। মনে রাখবা কালো এবং সাদা এর মধ্যে কালোটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। তোমাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি। ধরো তুমি যদি একটা কালো বোর্ড, সাদা বোর্ড হতো, এই সাদা বোর্ডের উপর যদি আমি কালো দিয়ে লিখতাম, এখানে তুমি পারবা না, কারণ এটা আসলে অন্যভাবে লেখা হয়, ম্যাগনেটিক মানে বিষয় ইউজ করা হয়। ধরো একটা হোয়াইট বোর্ড, এই হোয়াইট বোর্ডের উপরে যদি আমি সাদার উপরে কালো দিয়ে যখন লিখি তখন কালো দেখা যায় না সাদা দেখা যায়? কালো দেখা যায়। সাদার উপরে আমি কালো দিয়ে লিখলাম, কালো দেখা গেল কেন? কারণ কালোটা হচ্ছে প্রকট। যে বৈশিষ্ট্যটা প্রকাশিত হয় সেটা হচ্ছে প্রকট, আর যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় না এটা হচ্ছে প্রচ্ছন্ন। খেয়াল করে দেখো তো, ওই যে কালো, যেটা সাদার উপরে যে আমি কালো লিখলাম, একটু পরে মুছে দিলে আবার কালো চলে যাচ্ছে না? তার মানে ওই কালোর নিচে কিন্তু সাদা আছে, বাট সেটা অপ্রকাশিত। এই জিনিসটাই মেন্ডেল বলতে চাইছে। কি বলতে চাইছে আমরা এখন শিখবো, যে দুইটা বৈশিষ্ট্য যখন কালো এবং সাদা একত্রিত হচ্ছে, যে প্রকটটা প্রকাশিত হচ্ছে। এখন দেখো, তাহলে কালোকে আমরা ধরছি বড় বি কালো। বড় মানে ক্যাপিটাল, পাওয়ারফুল, আর স্মল মানে কি? প্রচ্ছন্ন, ক্লিয়ার বা রিসেসিভ। এখন দেখো, আমরা এই দুইটা যেহেতু সেম, আমরা এর মধ্যে যখন একটা নেই, তাহলে একটা বড় বি নিলাম, একটা ছোট বি নিলাম। নেওয়ার পর এদের মধ্যে ক্রস ঘটালে দেখো কি হয়, বড় বি ছোট বি। একটু আগে তোমাদেরকে শেখালাম যে একটা কালো, একটা সাদা, সেই সাদার উপরে যদি আমরা কালো দিয়ে লিখি কি দেখা যাবে? কালো দেখা যাবে। হোয়াইট বোর্ড থাকলে এখানে আমাদের ভালো হতো, আমরা খুব সহজে দেখাতে পারতাম যে একটা সাদা বোর্ডের উপর, হোয়াইট বোর্ডের উপর কালো দিয়ে যখন লিখি কি দেখা যায়? কালো দেখা যায় না? বাট কালোটা যখন আমরা মুছে দিই আবার কি হয়ে যায়? সাদা হয়ে যায়। এগুলো মুছে যাবে, থাক, আপাতত সমস্যা নেই, পরে আমরা দেখাবো ইনশাল্লাহ। তো যেটা বলতেছিলাম, দেখো যে একটা সাদার উপর যখন আমরা একটা কি নিচ্ছি, সাদার উপর যখন আমরা একটা কালো নিচ্ছি, তখন কালোটা কিন্তু প্রকাশ পাচ্ছে, বাট ওর নিচে কিন্তু সাদা থেকে যাচ্ছে। ওটা মুছে দিলে আবার সাদা দেখা যাচ্ছে, তাই না? এবার এখন খেয়াল করে দেখো, এইখানে কালো আসছে, সাদাও আসছে, তাহলে প্রকাশ পাবে কোনটা? কালো, কারণ কালোটা প্রকট। সাদা এবং কালো এক জায়গায় হচ্ছে, প্রকাশ পাবে কালো, কারণ কালোটা প্রকট। কিন্তু এই কালোর মধ্যে কিন্তু লুকায় আছে সাদা, এই জন্য এটাকে আমরা পরিপূর্ণ কালো না বলে কি কালো বলতেছি? সংকর কালো। সংকর মানে মিশ্রিত। এই যে ধরো আমরা যে চকলেট কালার, আমরা চকলেট কালার, আমরা যেটা কালো কালার, এটা আমরা কিন্তু আসলে পরিপূর্ণ কালো না। পরিপূর্ণ কালো মানে নিগ্রো, যে বড় বি। আমরা আসলে কেমন? এই বড় বি ছোট বি মানে কি? সংকর কালো। আমাদের মধ্যে লুকিয়ে রয়েছে সাদা। এমনও হতে পারে এই আমার মতো চকলেট কালার একজন বিয়ে করলাম, একজন চকলেট কালারের মানুষকে, মানে আমি শ্যামলা কাউকে বিয়ে করলাম, আমাদের একটা বাচ্চা হতে পারে ধবধবে সাদা। বাট এটা দেখে তোমরা পাড়া প্রতিবেশীরা কি বলবে? সিরিয়াস ভাই, আপনিও কালা, আপনার বউও কালা, বাচ্চা কেমনে ধলা? কিন্তু বাবা এটাই সায়েন্স, এটাই বায়োলজি, এটাই জেনেটিক্স। আমি কিন্তু ভাই ওই কালা না, আমি শঙ্কর কালা, আমার মধ্যে লুকিয়ে রয়েছে সাদা। এটা যখনই আমি বিয়ে করবো আর একজনকে আমার মতো কালারের, সেটা কিন্তু বেড়ে চলে আসবে ইনশাল্লাহ। ক্লিয়ার? এটাই সায়েন্স, এটাই বাস্তব। আমার নাম হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি না, আমার নাম হচ্ছে সানজিদ আহমেদ রিয়াজ। হ্যাঁ, তোমাদের ভালোবাসায় আমি কিন্তু পড়াচ্ছি তোমাদেরকে বায়োলজি। মাহমুদুল ইসলাম বলেছে অলরাউন্ডার রিয়াজ ভাই, থ্যাংক ইউ সো মাচ। এমডি শাহিন বলেছে ক্লাস যে শেষের দিকে, আর আমরা এইমাত্র আমাকে লিঙ্ক দিল। কোনো সমস্যা নেই ভাই, শেষের দিকে না, কেবল তো খেলা শুরু, রাত এখনো বাকি, কোনো সমস্যা নাই, তুমি জয়েন করো। ওকে, এখন দেখো যেটা বলতেছিলাম, এই যে ধরো
এই যে আমার মতো কালার, বড় বি ছোট বি মানে কালো, শঙ্কর কালো, এর সাথে যে এরকম একটা কালারকে বিয়ে দিলে, মানে দুই কালো বিয়ে দিলেও সাদা বাচ্চা বেরোতে পারে, তোমরা দেখতে চাও না? এটা অবশ্যই তোমরা দেখতে চাও। আমি ছোট তোমাদেরকে দেখাই দিই, খেয়াল করো। এটা কোথায় দেখাবো তোমাদেরকে? এটা আমি একটু নিচে দেখাবো। এই যে এখানে আসো, ধরো আমাকে তোমরা কি করলা, এই কালারে আমাকে তোমরা আরেকটা সেম কালারের কোন মেয়ের সাথে বিয়ে দিলা, ইনশাল্লাহ কবুল করে নিলাম। এখন দেখো এখানে কি হবে, আমরা কি করব, বড় বি ছোট বি, বড় বি ছোট বি, চারটাকে আমরা গোল্লা গোল্লা দিয়ে দিলাম, গ্যাপেট তৈরি করলাম। এখন ক্রস ঘটানোর সিস্টেম কি এরকম সবাই জানি। কত কত বাবারা? 1 3 1 4, 2 3 2 4, তাহলে এটা 1 2 3 4। 1 3 করলে কি হবে দেখো, বড় বি 1 4 করলে কি হবে, বড় বি ছোট বি। 2 3 করলে কি হবে, বড় বি ছোট বি। 2 4 করলে কি হবে, ছোট বি। এই দেখো ঘটনা ঘটে গেছে। তাহলে এই যে চারটা বাচ্চা আমার হওয়ার সম্ভাবনা আল্লাহর রহমতে আমি দেখাই দিলাম অলরেডি। এই চারটা বাচ্চার মধ্যে প্রথমটা দেখো একদম নিগ্রো কালো, আমরা কালো সাদা ধরি, তো এটা কি বলো, কালো। এটাও কি বলো, কালো। এটাও কি বলো, কালো। কিন্তু এইটা কি বলতো, সাদা। তাহলে আমার কালারও কিন্তু কালো। কি কালো? শঙ্কর কালো। আমার বউয়ের কালারও যদি হয় কালো, কি কালো? শঙ্কর কালো। দেখো আমাদের একটা বাচ্চা বের হয়ে গেছে আল্লাহর রাস্তায়, একদম পুরা রাশিয়া, একদম সাদা। কেন? এটাই আল্লাহ তাআলার ইচ্ছা, অবশ্যই এটাই আবার জেনেটিক্স। এখন চিন্তা করে দেখো যেটা বলতেছিলাম, এইবার আমরা ওই যে সংজ্ঞা, ওই সংজ্ঞার সাথে এই জিনিসটাকে আমরা হালকা করে মেলানোর চেষ্টা করব। ঠিক আছে, আমরা মেলানোর চেষ্টা করব। খেয়াল করো, এটা মেলাতে গেলে আমাকে বোর্ডটা আগে একটু কি করতে হবে, হালকা ছোট করতে হবে। আমি হালকা ছোট করে নিই, কোনো সমস্যা নেই। আশা করি ছোট করার পরেও মোটামুটি বোঝা যাচ্ছে না বোঝা? ওকে। এখন দেখো যেটা বলতেছে, শঙ্কর জীবে দেখো শঙ্কর জীবে মানে কোনটা? যখন আমি এই যে কালোর সাথে সাদার বিয়ে দিলাম, হয়ে গেল মিশ্রিত কালোর মধ্যে সাদা লুকায়িত আছে, এটাই শঙ্কর জীব। এই শঙ্কর জীবে দেখো বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর গুলো, ফ্যাক্টর মানে জিন, এই হাজি বড় হাতের বি একটা ফ্যাক্টর, ছোট হাতের বি একটা ফ্যাক্টর, এটা কি বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর না? বড় হাতের বি কালো হওয়ার জন্য দায়ী, ছোট হাতের বি সাদা হওয়ার জন্য দায়ী। তাহলে বিপরীত বৈশিষ্ট্যের এই ফ্যাক্টর দুইটা কিন্তু মিশ্রিত হয় নাই, পরিবর্তিত হয় নাই, ওরা পাশাপাশি অবস্থান করছে, মানে বড় বি ছোট বি পাশাপাশি অবস্থান করছে। লাইনটা কি দেখো, শঙ্কর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর গুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে, পাশাপাশি অবস্থান করছে। দেখো শঙ্কর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর গুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করছে, এবং এর মধ্যে কিন্তু কি রয়েছে, কালো কালো বলতেছি বা শঙ্কর, কারণ মধ্যে সাদা লুকায় আছে। এই যে পরে যে ধাপটা তোমাদেরকে দেখালাম, এটাই হচ্ছে জননকোষ সৃষ্টি, এটাই হচ্ছে জননকোষ সৃষ্টির ধাপ। তাহলে দেখো শঙ্কর জীবে বিপরীত বৈশিষ্ট্যের দুটা ফ্যাক্টর, এরা মিশ্রিত হয় নাই, পরিবর্তিত হয় নাই, পাশাপাশি অবস্থান করছে, মানে কি কালো আর সাদা পাশাপাশি মিলে যে শঙ্কর কালো হয়েছে। এবং জননকোষ সৃষ্টির সময় দেখো ওই কালো এবং এই সাদা পরস্পর থেকে পৃথক হয়ে গেছে। তাহলে জননকোষ সৃষ্টির সময় ওই কালো আর ওই সাদা পরস্পর থেকে পৃথক হয়ে গেছে। তাহলে যেহেতু এখানে পৃথক হয়ে যায়, এই জন্য এই সূত্রকে বলা হয় পৃথকীকরণ সূত্র। যেহেতু এটা পৃথক হয়ে যায়, এই জন্য এই সূত্রকে কি বলা হয়, এই সূত্রকে বলা হয় পৃথকীকরণ সূত্র। তোমাদের কাছে আমি একটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তরটা সবাই দিয়ে দেওয়ার চেষ্টা করো। সেই প্রশ্নটা হচ্ছে, মেন্ডেলের প্রথম সূত্র অনুযায়ী অনুপাত কত হয়? কালো আছে 3টা, সাদা আছে 1টা, তাহলে অনুপাত কত? 3:1। তাহলে মেন্ডেলের প্রথম সূত্র অনুযায়ী অনুপাত কত? মেন্ডেলের প্রথম সূত্র অনুযায়ী অনুপাত হচ্ছে 3:1। 3:1। একটু কমেন্ট পড়ে আসি। লিজা খাতুন জয়েন করেছে আমাদের সাথে তার খালার আইডি দিয়ে। সে আসসালামু আলাইকুম স্যার বলেছে। ওয়ালাইকুম আসসালাম। শাহিন বলছে ওকে, সে পরে বুঝে নিবে। আদ্রিতি স্নেহা, সে বলেছে ক্লাস ভালোই লাগছে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু। তোমাদের এরকম কমেন্ট, এরকম অ্যাপ্রিসিয়েশন আমাদেরকে এই গভীর রাতেও ক্লাস নেওয়ার জন্য উদ্দীপনা যোগায়। আমি তোমাদেরকে অনুরোধ করবো তোমরা ক্লাসগুলো রেগুলার করো। আশা করছি তোমাদের ক্লাস ভালো লাগবে এবং তোমরা জীববিজ্ঞানের আলোয় নিজেদের কিন্তু আলোকিত করতে পারবে। এর জন্য তোমাদেরকে কি করতে হবে, এডুকেশন বাংলাদেশের এই যে আমাদের একটা ফ্রি কোর্স, এই ফ্রি কোর্সটা রেগুলার করতে হবে, যেটা হয় প্রতি শুক্রবার এবং প্রতি মঙ্গলবার ঠিক রাত 9টায় বা ঠিক রাত 10টায়। 9টাই হয়, বিপদে পড়লে যান্ত্রিক ত্রুটি দেখা যায় মাঝে মধ্যে, তখন আমরা 10টায় নেই। আমরা তোমাদেরকে অবশ্যই সেটা কি করি, নোটিফাই করে দেই, জানিয়ে দিই। ঠিক আছে, ওকে।
এখন চলো তাহলে মেন্ডেলের প্রথম সূত্র শেষ। এখন আমরা পড়বো হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র। তাহলে প্রথম সূত্রের পরে আমরা কি বলবো? প্রথম সূত্রের পরে আমরা পড়বো হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র। ক্লিয়ার? আচ্ছা, দ্বিতীয় সূত্র কেন বলা হয়েছে? এই দ্বিতীয় সূত্র যেটা মেন্ডেলের, এই দ্বিতীয় সূত্রকে বলা হয় ডাইহাইব্রিড ক্রস। ডাইহাইব্রিড ক্রস। ক্লিয়ার? আর প্রথম সূত্রকে বলা হয়, যেটা আমরা পড়ে এসেছি, মোনোহাইব্রিড ক্রস। এখন আমরা এই ডাইহাইব্রিড ক্রস আর মোনোহাইব্রিড ক্রস নিয়ে হালকা জানার চেষ্টা করব। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মোনোহাইব্রিড ক্রস এবং ডাইহাইব্রিড ক্রস? চিন্তনশীলতার অধিকারী সেই কিন্তু অন্য মানুষকে সুন্দর দেখে। আদ্রিতা স্নেহা আপু, আপনার মন অনেক সুন্দর, এজন্যই কিন্তু আপনি আমার মতো একজন মানুষকে, অবশ্যই আমি সুন্দর মানুষ, সুন্দর দেখেছেন। এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জিতেছেন, আপনার মন সুন্দর। এটা কিন্তু অনেকে জিততে পারে না। তো আমাদের আজকে হচ্ছে স্পিড প্রেজেন্ট। স্পিড ক্লাস। ওকে, সো মোনো মানে কি? মোনো মানে এক। সবাই মনে রাখবেন, মোনো মানে এক। হাইব্রিড মানে সংকর। আপনারা সবাই হাইব্রিড লাউ খান, হাইব্রিড কলা খান, অনেক কিছু হাইব্রিড খান। যখন দুইটা জাতের মধ্যে মিশ্রণ করে একটা অন্য জাত তৈরি করা হয়, ফলন উচ্চ ফলনশীল, এটা হাইব্রিড। ক্রস মানে তো একটু আগেই বললাম, ক্রস মানে ঘটনা ঘটে গেছে। এখন দেখেন, এক সংকর ক্রস মানে কি? যখন এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে ক্রস হয়। যখন এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে ক্রস হয়, তাহলে এক সংকর ক্রস হচ্ছে যখন এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে ক্রস হচ্ছে। কেমন? একটু আগে যে মেন্ডেল বিয়ে দিয়েছিল, দুইজনের মধ্যে যে ক্রস ঘটিয়েছিল, ওইখানে কি হয়েছিল? ওইখানে একজন কালো মানুষের সাথে সাদা মানুষের বিয়ে হলো। তাহলে এই কালো আর সাদা দুইটা মিলায়ে, দুইটা মানে কয় জোড়া? এক জোড়া। তাহলে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে ক্রস হলো, এটা হচ্ছে মোনোহাইব্রিড ক্রস। আর ডাই মানে কি? দুই। তাহলে যখন দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে ক্রস হবে, তখন ডাইহাইব্রিড ক্রস হবে। উদাহরণ ধরে নিই, ধরো আমাদের এখানে আমাদের টিমের একজন সব থেকে জনপ্রিয় ব্যক্তিত্ব হচ্ছে মারুফ স্যার। এই মারুফ স্যার ধরো একজন সুদর্শন পুরুষ, যে কিন্তু দেখতে ফর্সা। তো এই ফর্সা মানুষের সাথে ধরো আমরা একটা কালো কোনো মেয়ের বিয়ে দিলাম, তাহলে এইটা হলো কয় জোড়া বৈশিষ্ট্যের মধ্যে ক্রস? এক জোড়া। কেন? ফর্সা আর কালো মিলে দুইটা, দুই মানে এক জোড়া। এখন যদি আমি তোমাদেরকে বলি, আমাদের সুদর্শন ফর্সা মারুফ এবং লম্বা মারুফ, লম্বা ফর্সা মারুফের সাথে খাটো কালো মেয়ের বিয়ে দিয়েছি, তাহলে এখানে বৈশিষ্ট্য কয় জোড়া? দুই জোড়া। কেন? লম্বা খাটো এক জোড়া, কালো ফর্সা এক জোড়া। এই দুই জোড়া বৈশিষ্ট্যের মধ্যে ক্রস ঘটিয়েছি, তাহলে এইটা হলো কয় জোড়া বৈশিষ্ট্যের মধ্যে ক্রস? এক জোড়া। কেন? ফর্সা আর কালো মিলে দুইটা, দুই মানে এক জোড়া। এখন যদি আমি তোমাদেরকে বলি, আমাদের সুদর্শন ফর্সা মারুফ এবং লম্বা মারুফ, লম্বা ফর্সা মারুফের সাথে খাটো কালো মেয়ের বিয়ে দিয়েছি, তাহলে এখানে বৈশিষ্ট্য কয় জোড়া? দুই জোড়া। কেন? লম্বা খাটো এক জোড়া, কালো ফর্সা এক জোড়া। এই দুই জোড়া বৈশিষ্ট্যের মধ্যে ক্রস ঘটিয়েছি, দুই জোড়া বৈশিষ্ট্যের মধ্যে ক্রস ঘটিয়েছি, তখন কিন্তু এটা হয়ে গেল ডাইহাইব্রিড ক্রস। তো মেন্ডেলের প্রথম সূত্র হচ্ছে এক জোড়া বৈশিষ্ট্যের মধ্যে ক্রস, যার কারণে একে আমরা বলবো মোনোহাইব্রিড ক্রস। এবং মেন্ডেলের দ্বিতীয় সূত্র হচ্ছে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে ক্রস, এজন্য এটাকে আমরা বলবো হচ্ছে ডাইহাইব্রিড ক্রস। ক্লিয়ার আমার কথা? এখন খেয়াল করো মেন্ডেল কি বলছে। মেন্ডেলের দ্বিতীয় সূত্র অনুযায়ী সে গোল হলুদ মটরশুটির সাথে সে কুঞ্চিত সবুজ মটরশুটির ক্রস ঘটেছে। গোল হলুদ মটরশুটির সাথে কুঞ্চিত সবুজ। আচ্ছা, গোল মানে তো বুঝছো, মটরশুটি দুই প্রকার হয়, এটা হৃষ্টপুষ্ট গোল্লা গোল্লা হয়, এটা প্রকট বৈশিষ্ট্য, সেটা গোল। এটা দেখবা কুঞ্চি মেরে থাকে, একদম মানে চিপকায় থাকে, ওটা হচ্ছে কুঞ্চিত, সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে বুঝতেই পারতেছো, গোল আর কুঞ্চিত যখন এক জায়গায় হবে, কোনটা প্রকাশ পাবে? গোল। হলুদ আর সবুজের মধ্যে হলুদ প্রকট, সবুজ প্রচ্ছন্ন, তাহলে হলুদ আর সবুজ যখন এক জায়গায় চলে আসবে, কোনটা প্রকাশ পাবে? অবশ্যই হলুদটা প্রকাশ পাবে। ওকে, চলো আমরা কি করবো এখন? লেখাপড়ায় ফিরে আসি। তো
গোল মানে কি? গোল মানে রাউন্ড। সো গোল মানে আমরা কি ধরবো? রাউন্ড রাউন্ড, বড় আর বড় আর। গোলটা প্রকট, তাহলে কুঞ্চিতটা কি? প্রচ্ছন্ন। তাহলে এটা যদি বড় আর ধরি বাবারা, এটাকে আমরা কি ধরবো? ছোট আর ছোট আর। হলুদ, ইয়েলো ইয়েলো, তাহলে হলুদ যেহেতু প্রকট, বড় আই ধরছি, তাহলে সবুজকে আমরা কি ধরবো? ছোট আই ছোট আই। এক কথায় প্রকটটাকে যা ধরবো, প্রকটটাকে যা ধরবো, প্রচ্ছন্নটাকে আমরা সেইটার ছোটটা ধরবো। তাহলে প্রকটটাকে আমরা যা ধরবো, প্রচ্ছন্নটাকে তার ছোটটা কিন্তু আমরা ধরবো ইনশাল্লাহ। ক্লিয়ার? তাহলে খেয়াল করে দেখো, গোল হলুদ এবং কুঞ্চিত সবুজ, গোল হলুদ এবং কুঞ্চিত সবুজ, এর মধ্যে আমরা এখন ক্রস ঘটাবো। খেয়াল করে দেখো তো, এই গোল হলুদ একটা বড় আর, দুইটা বড় আর আছে, তাহলে আমরা একটা বড় আর নিলাম, একটা বড় আই নিলাম, এখান দিয়ে একটা ছোট আর নিলাম, একটা ছোট আই নিলাম। কেন? দুইটা সেম সেম আছে, একটা একটা করে নিছি। এবার দুইটাকে যদি তুমি এক করে দাও, তাহলে কি পাওয়া যাবে? দেখো, বড় আর ছোট আর, বড় আই ছোট আই। ক্লিয়ার? কেমনে বোঝাইছি দেখো, এই যে তোমরা দেখো, বড় আর বড় আই এর সাথে বড় আর ছোট আই কে যদি মিলাই দেই, তাহলে কি পাওয়া যায়? বড় আর, একটা বড় আর, একটা ছোট আর, একটা বড় আই, একটা ছোট আই, তাহলে বড় আর ছোট আর, বড় আই ছোট আই। এই পর্যন্ত ক্লিয়ার? এখন আমরা কি করব? এখন আমরা এইটা থেকে, অর্থাৎ এই দুইটা থেকে চারটা গ্যামেট বের করব। এটা বের করা খুবই সহজ। খেয়াল করে দেখো তো, এইটা যদি হয় 1, এটা 2, এটা 3, এটা 4, তাহলে 1 3 1 4 করলে কি হয়? দেখো, 1 3 1 4 করলে কি হয়? হয় বড় আর বড় আই, বড় আর ছোট আই। দেখো 1 3, তাহলে কি? বড় আর বড় আই। 1 4, বড় আর ছোট আই। 2 3 মানে কি? ছোট আর বড় আই। এবং দেখো 2 4 মানে কি? ছোট আর ছোট। এই যে আমরা এখান দিয়ে চারটা গ্যামিট বের করে ফেললাম। তোমরা খেয়াল করে দেখো তো, এই চারটা গ্যামিট বের করা আমি তোমাদের কিন্তু আগেই শিখিয়ে দিয়েছি। এই চারটা গ্যামিট বের করা আমি তোমাদেরকে আগেই শিখিয়ে দিয়েছি। ক্লিয়ার? এখন দেখো আমরা কেমন জিনিসটা খেয়াল করব। আগে দেখো, মেন্ডেলের প্রথম সূত্র ছিল এক জোড়া বৈশিষ্ট্যের মধ্যে ক্রস, আর দ্বিতীয় সূত্রে 2 জোড়া বৈশিষ্ট্যের মধ্যে ক্রস। এজন্য কিন্তু চারটা আসছে। এক জোড়া বৈশিষ্ট্যের মধ্যে ক্রস মানে কি? দুইটার মধ্যে ক্রস হয়েছিল। আর 2 জোড়া বৈশিষ্ট্যের মধ্যে ক্রস মানে কি? চারটার মধ্যে ক্রস হবে। এখন এই চারটার সাথে চারটার ক্রস ঘটাতে হবে। কিভাবে? দেখো, খুবই সহজ। আমরা এখন এই চারটার সাথে চারটার ক্রস ঘটাবো। কিভাবে? আমরা এখন একটা চেকার বোর্ড আঁকবো, চেকার বোর্ড। আমরা একটা কি বোর্ড আঁকবো? চেকার বোর্ড আঁকবো। এই চেকার বোর্ডের এই দিকে দিব চারটা ঘর, 1 2 3 4, এবং আমরা কিন্তু এই চেকার বোর্ডের নিচের দিকেও দিব কিন্তু চারটা ঘর ইনশাল্লাহ। খেয়াল করে দেখো, এর নিচের দিকেও আমরা দিব চারটা ঘর। কিভাবে? আমরা এখন একটা চেকার বোর্ড আঁকবো, চেকার বোর্ড। আমরা একটা কি বোর্ড আঁকবো? চেকার বোর্ড আঁকবো। এই চেকার বোর্ডের এই দিকে দিব চারটা ঘর, 1 2 3 4, এবং আমরা কিন্তু এই চেকার বোর্ডের নিচের দিকেও দিব কিন্তু চারটা ঘর ইনশাল্লাহ। খেয়াল করে দেখো, এর নিচের দিকেও আমরা দিব চারটা ঘর। কিভাবে? 1 2 3 4 দিয়ে দিলাম। এখন দেখো আমরা এখান দিয়ে কি করছি, ধরো এটা একটা পুরুষদের জানো চিহ্ন, আর আয়না ধরে বসে আছে এটা মেয়েদের চিহ্ন। তাহলে এক সাইডে আমরা কি করব? এই সেম জিনিসগুলো লিখে দিব। দেখো, বড় আর বড় আই, বড় আর ছোট আই, এটা দিলাম, ছোট আর বড় আই, ছোট আর ছোট আই। তাহলে পুরুষের সাথে কার বিয়ে হবে? মহিলার। তাহলে মহিলাদের দাও কি হবে? সেম জিনিস, বড় আর বড় আই, বড় আর ছোট আই, ছোট আর বড় আই, এবং ছোট আর ছোট আই। এই ক্রস ঘটানোর যে সিস্টেম, পানির মতো সহজ। এই ক্রস ঘটানোর সিস্টেম দেখো পানির মতো সহজ, একদমই পানির মতো সহজ। কিভাবে? তোমরা এটার সাথে একবার এটা দিবা, এটার সাথে এটা দিবা, এটার সাথে এটা দিবা, এটার সাথে এটা দিবা। কিভাবে? দেখো, তাহলে এটার সাথে এটা দিলে কি হয়? বড় আর বড় আর, বড় আই, বড় আই। এটার সাথে এটা দিলে কি হয়? বড় আর বড় আর, বড় আই, ছোট আই। এটার সাথে এটা দাও, বড় আর ছোট আর, বড় আই, বড় আই। এর সাথে ওটা দাও, কি হয়? বড় আর ছোট আর, বড় আই, ছোট আই। এবার এটার সাথে এটা দাও, কি হবে? দেখো, বড় আর বড় আর, বড় আই, ছোট আই। এটা দাও, কি হয়? বড় আর বড় আর, ছোট আই, ছোট আই। এটার সাথে এবার ওটা দাও, বড় আর ছোট আর, বড় আই, ছোট আই। এটার সাথে এবার ওইটা দাও, বড় আর ছোট আর, ছোট আই, ছোট আই।
এবার এটার সাথে এটা দাও, কি হয় দেখো, বড় আর ছোট আর, বড় ওই বড় ওই। এবার এটার সাথে এটা দাও, বড় ওই ছোট ওই। এবার এটার সাথে এইটা, ছোট আর বড় ওই বড় ওই। এবার এটার সাথে ওইটা, ছোট আর বড় ওই ছোট ওই। এটার সাথে এটা দাও, বড় আর বড় ওই ছোট ওই। এটার সাথে এটা, বড় আর ওই ছোট ওই। এটার সাথে এটা, ছোট আর বড় ওই ছোট ওই, এবং লাস্টেরটা ছোট আর ওই ছোট ওই। দেখো বাচ্চাদের মতো লুডো খেললাম আমরা। এবার জিনিসটা কিন্তু দিতে আমাদের অনেক সময় লাগলো, এর থেকে সহজ আর দুনিয়ায় কিছু নাই। খালি কি করছি, এটার সাথে এইটা, 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 আবার নিচ থেকে শুরু করছি, সহজ। এখন দেখো আমাদের মেন্ডেলের প্রথম সূত্রে অনুপাত কত আসছিল, 3:1। আর দ্বিতীয় সূত্রে অনুপাত কত আসবে, এর আগে আরেকটা ইস্টু দিয়ে এই 3টাকে আবার লিখে দিবা, দিলা 3, আরেকটা ইস্টু দিয়ে এই দুটাকে গুণ করে দিবা, হয়ে গেল 9। তাহলে কি হলো দেখো, 9:3:3:1। তাহলে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত কি হবে, মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত হবে 9:3:3:1। এটা আমাদেরকে বের করতে হবে। আর একটা কথা মনে রাখবা, যদি কোনো জায়গায় একটা বড় আর থাকে আর একটা ছোট আর থাকে, এই বড় আরটা প্রকাশ পাবে, মানে ওটা সেটা হয়ে যাবে কি গোল। যদি কোন একটা জায়গায় একটা বড় আই থাকে একটা ছোট আই থাকে, বড় আইটা কিন্তু হলুদ, তাহলে ওটা হয়ে যাবে কি হলুদ। তার মানে যেটা প্রকট এটা প্রকাশ পাবে, আর যেটা প্রচ্ছন্ন সেটা প্রকাশ পাবে না। চলো আমরা হিসাব করে দেখি। প্রথমটা দেখো, একটা বড় আর আছে, তাহলে এটা গোল। একটা বড় ওয়াই আছে, তাহলে এটা হলুদ, তাহলে এটা হচ্ছে গোল হলুদ। ক্লিয়ার? দেখো একটা বড় আর আছে, একটা বড় ওয়াই আছে, তাহলে এটাও কি গোল হলুদ, এটাও কি গোল হলুদ। দেখো এটাও বড় আর আছে, বড় ওয়াইও আছে, তাহলে এটাও কি গোল হলুদ। দেখো একটা বড় আর আছে, একটা বড় ওয়াই আছে, তাহলে এটাও কি গোল হলুদ। দেখো একটা আছে বড় আর, তাহলে গোল, বাট এইখানে কিন্তু বড় ওয়াই নাই, ছোট ওয়াই আছে, তাহলে এটা কি হলুদ হবে কি সবুজ হবে, সবুজ, তাহলে গোল সবুজ। একটা বড় আর আছে, একটা বড় ওয়াই আছে, তাহলে এটা কি গোল হলুদ। একটা বড় আর একটা ছোট ওয়াই, তাহলে বড় আর এর জন্য গোল, ছোট ওয়াই এর জন্য সবুজ। ওকে, বড় আর বড় ওয়াই দুটোই আছে, তাহলে কি বলো গোল হলুদ। বড় আরও আছে, বড় ওয়াইও আছে, গোল হলুদ। ছোট আর আছে, বড় ওয়াই আছে, ছোট আর মানে কি গোল না কুঞ্চিত, কুঞ্চিত। বড় ওয়াই মানে কি হলুদ, তাহলে কুঞ্চিত হলুদ। ছোট আর আছে মানে কুঞ্চিত, বড় ওয়াই আছে মানে হলুদ। বড় আর আছে, বড় ওয়াই আছে, তাহলে কি বড় আর মানে গোল, বড় ওয়াই মানে হলুদ। বড় আর আছে, ছোট ওয়াই আছে, তাহলে বড় আর এর জন্য গোল, ছোট ওয়াই এর জন্য হলুদ। তাই ছোট ওয়াই এর জন্য হলুদ না। ছোট ওয়াই মানে কি তোমরা সবাই জানো, ছোট ওয়াই মানে হচ্ছে সবুজ। আর এখানে ছোট আর আছে মানে কি কুঞ্চিত, বড় ওয়াই আছে তাহলে হলুদ, আর এটা কি কুঞ্চিত সবুজ। এখন সব মিলায়ে আমাদের অনুপাত লাগবে কত, সব মিলে আমাদের অনুপাত লাগবে হচ্ছে 9:3:3:1। তাহলে সব মিলে আমাদের অনুপাত কত লাগবে, সব মিলে আমাদের অনুপাত লাগবে হচ্ছে 9:3:3:1। ক্লিয়ার? 9:3:3:1। বড় ওয়াই আছে তাহলে হলুদ, আর এটা কি কুঞ্চিত সবুজ। এখন সব মিলায়ে আমাদের অনুপাত লাগবে কত, সব মিলে আমাদের অনুপাত লাগবে হচ্ছে 9:3:3:1। তাহলে সব মিলে আমাদের অনুপাত কত লাগবে, সব মিলে আমাদের অনুপাত লাগবে হচ্ছে 9:3:3:1। ক্লিয়ার? 9:3:3:1। 9:3:3:1, 9:3:3:1। তাহলে বের করে দেখি। দেখো প্রথমে আমাদের 9টা লাগবে, কি আমাদের কি কি লাগবে আমরা যদি একটু দেখাই তোমাদেরকে, একটু উপরে তুলে, এটা একটু উপরে তুলে দেখাই। দেখো গোল হলুদ ইস্টু গোল সবুজ ইস্টু কুঞ্চিত হলুদ ইস্টু কুঞ্চিত সবুজ। ক্লিয়ার? কুঞ্চিত হলুদ ইস্টু কুঞ্চিত সবুজ, কুঞ্চিত হলুদ ইস্টু কুঞ্চিত সবুজ। এক মিনিট, আমি চলে যাব এডুকেশন বাংলাদেশের পেজে। ওকে, সজীব বলেছে ভাই আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে রাজশাহীতে, আমি থাকি, আমার হোমটাউন খুলনাতে। এরপরে হচ্ছে আদিতি স্নেহা বলছে কতক্ষণ ক্লাস নিবেন, এটা নিব যত সময় মন চায়। মারুফ বলেছে ভাই আমাদের ভাবিকে মেসেজ দিয়েছিল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাবি নাই। ওকে, এখন দেখো যেটা বলতেছিলাম, গোল হলুদ, গোল সবুজ, কুঞ্চিত হলুদ, কুঞ্চিত সবুজ। আগে আমরা গোল হলুদ খুঁজি,
একটু লাল কালার নেই, যদিও লাল কালার আমার পছন্দ না, নেওয়া লাগবে একটু গোল হলুদ। দেখো কি হলো লাল কালার, এটা একটা গোল হলুদ, দুইটা গোল হলুদ, তিনটা গোল হলুদ, চারটা গোল হলুদ, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। তাহলে গোল হলুদ কয়টা পেয়ে গেলাম আমরা আল্লাহর রাস্তে? আমরা গোল হলুদ পেয়ে গেলাম হচ্ছে 9টা। তাহলে আমরা গোল হলুদ কয়টা পেয়ে গেলাম? গোল হলুদ পেয়ে গেলাম আমরা হচ্ছে 9টা। ক্লিয়ার? এবার আসো গোল সবুজ খুঁজি। দেখো একটা গোল সবুজ, দুইটা গোল সবুজ, তিনটা গোল সবুজ। তাহলে গোল সবুজ পেয়ে গেলাম কয়টা? 3টা। এবার দেখো কুঞ্চিত হলুদ খুঁজি। একটা কুঞ্চিত হলুদ, আর একটা কুঞ্চিত হলুদ, আর একটা কুঞ্চিত হলুদ। তাহলে হয়ে গেল কয়টা? 3টা। আর কুঞ্চিত সবুজ খুঁজি কয়টা? একটা। দেখো আলহামদুলিল্লাহ আমাদের যেটা টার্গেট ছিল 9:3:3:1, এটা আমরা পেয়ে গিয়েছি। আমাদের যে টার্গেট ছিল 9:3:3:1, এটা আমরা পেয়ে গেছি। ক্লিয়ার? 9:3:3:1 যেটা, এটা আমরা পেয়ে গেছি। 9:3:3:1 এটা আমরা কিন্তু পেয়ে গিয়েছি। আচ্ছা এখন দেখো, তাহলে মেন্ডেলের দ্বিতীয় সূত্র আমার হয়ে গেল। মেন্ডেলের প্রথম সূত্র আমরা পড়ে ফেললাম, মেন্ডেলের দ্বিতীয় সূত্র আমরা পড়ে ফেললাম। ক্লিয়ার? আচ্ছা এখন আমরা আসি সেটা হচ্ছে, তাহলে আমরা আজকে কি এখন পর্যন্ত পড়লাম? আমরা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার পড়ে ফেললাম, মেন্ডেলের প্রথম সূত্র পড়ে ফেললাম, মেন্ডেলের দ্বিতীয় সূত্র পড়ে ফেললাম। তো আজকে যেহেতু এখন 11টা বেজে গিয়েছে, অনেক রাত হয়ে গিয়েছে, তোমাদের কথা চিন্তা করে আমরা আজকে আমাদের এই ক্লাসটা এখানে কিন্তু শেষ করব। কেন? কারণ আমাদের যে এই অধ্যায়টা শেষ করতে আরো 1 ঘন্টা সময় লাগবে, এবং সাথে আরো 1 ঘন্টার যে সময়, অর্থাৎ কি বলে সপ্তম অধ্যায়, এই দুইটা তোমাদের জন্য স্পেশাল ভাবে আমি এক্সট্রা একটা ক্লাস নিব। তোমাদের 6টা ক্লাস নিতে চেয়েছিলাম, আমার পক্ষ থেকে এটা তোমাদের জন্য হয়ে গেল 7টা ক্লাস। তো আজকে বেশি কিছু পড়া লাগবে না। এই যেগুলো তোমাদেরকে পড়িয়েছি, মেন্ডেলের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, হিমোফিলিয়া, ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি, লাল সবুজ বর্ণান্ধতা, এইগুলো তোমরা খুব সুন্দর করে পড়ে ফেলো। তো নেক্সট ক্লাসে কিন্তু আমরা ইনশাল্লাহ এইটার, আমরা মঙ্গলবার বাদেও একটা এক্সট্রা ক্লাস দিব। সেই ক্লাসে আমরা কি করব, এই অধ্যায়ের বাকি অংশ এবং তোমাদের হচ্ছে জিন তত্ত্ব বিবর্তন যেটা রয়েছে, সরি সপ্তম অধ্যায় চলন এবং অঙ্গ সঞ্চালন যে অধ্যায়টা রয়েছে, সেটা আমরা শেষ করব। তাহলে আজকে আমরা আর বাড়ালাম না, এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই সুস্থতা কামনা করে আমি এখনই কিন্তু আজকের ক্লাসটা শেষ করছি। তোমরা এইচডব্লিউ করবা কোনটা, মেন্ডেলের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, হিমোফিলিয়া, ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি, লাল সবুজ বর্ণান্ধতা, সবাই এই পর্যন্ত পড়ে ফেলবা। হ্যাঁ, তোমাদের হচ্ছে জিন তত্ত্ব বিবর্তন যেটা রয়েছে, সরি সপ্তম অধ্যায় চলন এবং অঙ্গ সঞ্চালন যে অধ্যায়টা রয়েছে, সেটা আমরা শেষ করব। তাহলে আজকে আমরা আর বাড়ালাম না, এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই সুস্থতা কামনা করে আমি এখনই কিন্তু আজকের ক্লাসটা শেষ করছি। তোমরা এইচডব্লিউ করবা কোনটা, মেন্ডেলের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, হিমোফিলিয়া, ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি, লাল সবুজ বর্ণান্ধতা, সবাই এই পর্যন্ত পড়ে ফেলবা। হ্যাঁ, আসসালামু আলাইকুম, দেখা হবে ইনশাল্লাহ।